শয়তান মোটু হাতি সর্বর আমার পেটের ওপর থেকে। অনুর ব্যথায় ছটফটানি দেখে বাঁকা হাসল রিক্কি। সে অনুর ফর্সা নরম দুহাত মাটির সাথে শক্ত করে চেপে ধরে একটু ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, এই নরম তুলতুলে পুচকো শরীর নিয়ে আসছো হাতির সঙ্গে টক্কর দিতে? এখন যদি ভুলভাল কিছু করে ফেলি, সেটা সহ্য করার মতো শক্তি রয়েছে তোমার? সামান্য আমার অর্ধেক ভরটাই সহ্য করতে পারছো না, সেখানে পুরো 75 কেজি ওজনের আমার আমিটাকে কিভাবে সহ্য করবে অরুণচন্ডী? তাই বলছি, পুচকো মেয়ে, পুচকোর মতোই থাকো, আমার সঙ্গে লাগতে এসো না। না হলে এমন অবস্থা করব যাতে 1 মাসও এই নরম পেট নিয়ে উঠে দাঁড়াতে পারো না। কথাগুলো শুনে অনু ঘৃণায় থুতু মেরে দিল রিক্কির লাল হয়ে যাওয়া চেহারায়। এতে ভয়ঙ্কর রেগে গেল রিক্কি। রক্তিম ঘোলাটে চোখ দুটো হিংস্র রূপ ধারণ করলো। এক হাতে মুখ মুছে অন্য হাতে অনুর চুলগুলো শক্ত করে চেপে ধরে টেনে তুলল। অনু ছাড়া পাওয়ার জন্য রিক্কিকে মারতে লাগলো, কিন্তু এতে কোনো কিছু এসে গেল না তার। বরং অনুকে গাড়ির কাছে নিয়ে এসে পিছনের ডোর এক ঝটকায় খুলে ধাক্কা মেরে গাড়ির ভেতর ফেলে দিল অনুকে। অনু এসে উপর হয়ে সিটের সামনে ফাঁকা জায়গার নিচে পড়ে গেল। রিক্কির আগে গজগজ করতে করতে জ্যাকেট খুলে সিটের উপর ছুঁড়ে মেরে বলে উঠল, অনেক সহ্য করেছি তোকে, কিন্তু আজ আর নয়। আজ দেখবি এই রিকি ঠিক কতটা ভয়ানক। অনেক সহ্য করেছি তোকে, কিন্তু আজ আর নয়। আজ দেখবি এই রিকি ঠিক কতটা ভয়ঙ্কর। বলেই রিক্কি গাড়ির ভেতর প্রবেশ করে ডোর লক করে দিল। অনু সোজা হয়ে ঘুরতেই রিক্কি আবারও এসে তার দুপাশে পা রেখে হাঁটু গেড়ে পেটের উপর বসলো। হঠাৎ করেই অনু শান্ত হয়ে গেল। এদিকে রাগের মাথায় রিক্কি নিজের শরীর থেকে টি শার্ট টেনে খুলে ফেলল। অনুর লাল হয়ে যাওয়া চোখ দুটো রিক্কির ফর্সা লোমহীন সুটাম দেহের উপর গিয়ে পড়ল। স্পষ্ট সিক্স প্যাকগুলো বোঝা যাচ্ছে। ফোলা ফোলা শরীরের ভাঁজ দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। সে চোখ সরিয়ে নিয়ে রিক্কির হিংস্র চোখের দিকে তাকিয়ে বলল, আমার আপু কোথায়? রিক্কি হাসল। সে ঝুঁকে এসে অনুর দু হাতের মাঝে নিজের শক্ত খসখসে হাত দুটো গলিয়ে দিয়ে বলল, বলবো, তার আগে তোমার তেজ একটু কমিয়ে নেই। বলেই সে অনুর ফর্সা গলায় চুমু খেলো কয়েকটি। অনু দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে ঘাড় অন্যদিকে ঘুরিয়ে রাখল। রিক্কি হাত এগিয়ে নিয়ে এসে অনুর কাঁধ থেকে টপস খুলতে চেয়েও খুলল না। সে একটু মাথা উঁচু করে এক পলক অনুর লাল হয়ে যাওয়া চেহারার দিকে তাকিয়ে চট করে উঠে সিটের উপরে বসে পড়ল এবং চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, প্লিজ অনু, এখান থেকে চলে যাও। আমি তোমাকে হার্ট করতে চাচ্ছি না। অনু উঠে বসে তাচ্ছিল্যের সুরে বলল, কেন রিক্কি সাহেব, আপনি না এই একটু আগেই বললেন আমার তেজ কমাবেন? তাহলে এখন কি হলো? আমি তো আপনাকে কোনো বাধা দিলাম না। তাহলে? রিক্কি চোখ মেলে তাকিয়ে অনুর চোখে চোখ রেখে বলল। আমি তোমাকে পবিত্রভাবে চেয়েছি অনু, এভাবে নয়। অনু মনে মনে হাসল। সে ঠিক সন্দেহ করেছিল তার জন্য এই লোকটার মনে নিশ্চয়ই কিছু একটা আছে, যেটা জানার জন্যই তো আজ এত বড় একটা রিস্ক নিয়ে এখানে এসেছে। সে অবাক হওয়ার ভান করে বলল। ডু ইউ লাভ মি? রিক্কি অন্যদিকে তাকিয়ে শক্ত গলায় বলল, নো, আই জাস্ট লাইক ইউ অ্যান্ড ইউর ফাক অ্যাটিটিউড। অনু মনে মনে বিশ্বজয়ীর হাসি দিল। ইয়েস, সে একদম ঠিক পথেই তীর মেরেছে। এখন সেই তীরটা আসল জায়গা মতো লাগানোর পালা। সে নিচে থেকে বসা অবস্থায় উঠে এসে রিক্কির দুপাশে পা রেখে উড়ুতে এসে বসল। এতে ভড়কে গেল রিক্কি। সে চট করে অনুর দিকে তাকায়। অনু দু হাতে তার গলা জড়িয়ে ধরে আলতো হেসে বলে উঠল। নো, ইউ লাভ মি? রিক্কির চোয়াল শক্ত হয়ে এলো। এমনিতেই আজ ভুল জায়গায় সঠিক কথা বলে দিয়েছে। তার উপর এই মেয়ে আবারও তাকে বিগড়ে দেওয়ার চেষ্টা করছে। সে দাঁতে দাঁত চেপে নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলল, নিজের ভার্জিনিটি যদি রক্ষা করতে চাও তাহলে এখনো সময় রয়েছে। এখান থেকে চলে যাও। আমার মুড চেঞ্জ হলে কিন্তু তোমাকে আজ অপবিত্র করে ছাড়বো। অনু আবারও হেসে বলল। আই নো, আপনি এমনটা করবেন না। যদি আমাকে ভোগ করতেই হতো তাহলে তখনই করতেন। রিক্কি অবাক না হয়ে পারল না। হ্যাঁ, এটা সত্যি। সে রাগের মাথায় উল্টোপাল্টা কথা বলে দিয়েছে, কিন্তু অনুর সঙ্গে জোর জবরদস্তি করার একটুও ইচ্ছে নেই তার। বরং সে তো অনুকে মন থেকে চায়, কিন্তু সেটা এই মেয়েকে কিছুতেই বুঝতে দেওয়া চলবে না। না হলে এই ভালোবাসা নামক বেড়াজালে ফেঁসে যাবে। সে এতটাও খারাপ নয় যতটুকু বাহিরে দেখায়।
রিক্কি পাশে থেকে জ্যাকেটটা তুলে নিয়ে অনুকে পরিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সোজা বাড়ি যাবে। আর এইসব ড্রেস পরে বাইরে যেন বের হতে না দেখি। সবাই আমার মতো না, ফ্রিতে বিরিয়ানি খেতে না খেয়ে রেখে দেবে। ইউ নো হোয়াট আই মিন? অনু কিছু বলল না। আর না রিক্কির কোল থেকে নামলো। সে এক দৃষ্টিতে রিক্কির দিকে তাকিয়ে রয়েছে। এটা দেখে দাঁতে দাঁত চেপে বলল, আই নো আমি হ্যান্ডসাম। এই বলে এভাবে চোখ দিয়ে গিলে খাবে? এটা একদম পছন্দ নয় আমার। তুমি কি এখান থেকে যাবে? তোমার এই পেতনির মতো চেহারা দেখতে একদম ভালো লাগছে না। সরো আমার কোল থেকে। এখানে বসে থাকার একমাত্র অধিকার আমার ফিউচার ওয়াইফের। তুমি তার হক এভাবে নষ্ট করতে পারো না, মিস অনন্যা চৌধুরী। আপনি যে আমার ফিউচার হাজবেন্ড এর হক নষ্ট করে দিলেন সেটা? অনুর কথা শুনে রিক্কির চোখ বড় বড় হয়ে গেল। সে অবাক কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? কিছুই তো করিনি এখনো। আই এম সিল্ড আ কমপ্লিট পিওর ভার্জিন। আপনি আমাকে কিস করেছেন? অনুর কথা শুনে রিক্কি আক্কেল দাঁত বের করে হাসল। অতঃপর বলল, জাস্ট কয়েকটা চুমুই তো খেয়েছি, আর কিছু তো খাইনি। অনুর ভেতরে ভেতরে রাগে শরীর চলে যাচ্ছে। সে নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করছে। মাথা গরম করে তার প্ল্যান নষ্ট করতে পারবে না। তার জন্য যদি একটু বেহায়া হতে হয় তাতেও সে রাজি। কিছু একটা ভেবে হুট করেই রিক্কিকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। হঠাৎ অনুকে কাঁদতে দেখে চমকে উঠে রিক্কি। সে অনুর পিঠে দুহাত রাখতে গিয়েও সরিয়ে নিল। না না, তাকে এই মেয়ের কাছে কিছুতেই দুর্বল হওয়া চলবে না। লিওয়ান দেশ ছেড়ে যাওয়ার আগে পই পই করে নিষেধ করে গেছে এই হারাম চৌধুরীর ছোট মেয়ের থেকে 100 হাত দূরে থাকতে। কারণ সে সন্দেহ করেছে তার চলে যাওয়ার পর খুঁজে না পেয়ে প্রথম টার্গেট তাকেই বানাবে। তাই সেই মেয়ের ছলনায় যেন ফেঁসে না যায়। রিক্কি এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল। সে এমন একটা সে এমন একটা মেয়েকে মন দিয়ে ফেলেছে যে কিনা তাদেরই শত্রুর বংশধর। চাইলেও আপন করে নিতে পারছে না। রিক্কি তার গলা থেকে অনুর হাত সরিয়ে দিতেই অনু আবারও তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল এবং সে কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, প্লিজ বলুন না, আমার আপু কোথায়? আপনার বন্ধু ওকে কোথায় নিয়ে গেছে? আপুকে পাপা সব জায়গায় খুঁজেছে, এমনকি এয়ারপোর্টে গিয়ে যাত্রীদের লিস্ট চেক করেছে, কিন্তু কোনো সন্ধান পায়নি। আমরা ভেবেছিলাম আপুকে নিয়ে দেশ ছেড়ে গিয়েছে, কিন্তু তেমন কিছুই না। নিশ্চয়ই আপুকে নিয়ে অন্য কোনো শহরে গেছে। ওনারা দেশ ছেড়ে গেলে আপনিও তো চলে যেতেন, কিন্তু আপনি এখানে রয়েছেন, এতেই বোঝা যায় তারাও এই দেশেই কোনো এক প্রান্তে আছে। প্লিজ বলুন না কোথায় আছে। এই আপনার কি কষ্ট হয় না? আমার জায়গায় যদি আপনার নিজের বোন হতো তাহলে কি চুপ করে থাকতেন? আমিও কি বোকা? নিশ্চয়ই আপনার কোনো বোন নেই, তাকে হারানোর ভয়টাও কখনো অনুভব করেননি। বড় বোনের ভালোবাসা কেমন সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনার তো বোনই নেই, এই জন্যই অন্যের কষ্টে কিচ্ছু যায় আসে না। অনুর শেষের বলা কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য রিক্কি থমকে গেল। এই মেয়েটা কাকে কি বলছে? তার বোন নেই? সে বড় বোনের ভালোবাসা কি বোঝে না? বোনকে হারানোর কষ্ট কি সত্যি কখনো অনুভব করেনি সে? আরে পাগল মেয়ে, তুই হয়তো জানিসই না, রিক্কি তোর থেকেও বোনকে হারানোর কষ্ট দ্বিগুণভাবে অনুভব করে। তাও দুইটা নিজের বোনকে হারিয়ে আসে নিঃস্ব। নিজ চোখে পুরো পরিবারকে শেষ হতে দেখেছে। আর তাকেই কিনা বলছে কষ্ট কি সেটা সে বুঝে না। রিক্কি চোখ দুটো বন্ধ করে নিল। ছোটবেলায় সেই ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। চারিদিকে রক্ত, বোনদের চিৎকারের আওয়াজ, মমের নগ্ন নিথর দেহ, ড্যাডের মৃত টুকরো টুকরো করে রাখা শরীরের অংশ। দাও দাও করে তার সুখের বাড়িতে আগুন জ্বলছে। সে পাগলের মতো সবাইকে বাঁচানোর চেষ্টা করছে। হায়নাদের দল থেকে কলিজার টুকরো দু বোনদের বাঁচাতে গিয়ে সে তাদের হাতে খুব বাজেভাবে মার খেয়ে ছোট্ট দেহটা রক্তের মাঝে পড়েছিল। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে বলেছিল তার ছোট্ট পুতুলের মতো বোনদের ছেড়ে দিতে, তার বদলে তাকে মেরে ফেলতে। কিন্তু না, তার চিৎকারই হায়নাদের কারোর কান অব্দি পৌঁছায়নি। একটা 10 বছরের বাচ্চা ছেলের করুণ আর্তনাদ শুনে কারোর হৃদয় গলেনি। উল্টো তার চোখের সামনে তারা দলবদ্ধভাবে তার আদরের বড় বোনকেও ছোট বোনকে হিংস্র জানোয়ারের মতো খুবলে খুবলে খেয়েছে। বোনদের চিৎকার শুনে এক মুহূর্তের জন্য সে ওখানেই শেষ হয়ে গিয়েছিল। হাজার আকুতি মিনতি করেও নিজের পরিবারকে রক্ষা করতে পারেনি। আর না পেরেছে নিজের আদরের কলিজার টুকরো বোনদের। পাষাণ ছেলেটার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বুক ফেটে যাচ্ছে তার, দম বন্ধ হয়ে আসছে।
চারিপাশ থেকে সবার চিৎকারের আওয়াজ ভেসে আসছে, বন্দির ছটফটানি, জানোয়ারগুলোর হাসির শব্দ। সবকিছু শেষ করে দিচ্ছে রিক্কিকে। সে এক ধাক্কা দিয়ে নিজের বুক থেকে অনুকে নিচে ফেলে দিল। দু হাতে মাথার চুলগুলো শক্ত করে খামচে ধরে চিৎকার করে উঠল। হঠাৎ রিক্কির এমন বিহেভ দেখে অনু হতবাক হয়ে গেল। সে বুঝতে পারছে না হুট করে কি হলো। রিক্কি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, চোখ মুখ অস্বাভাবিক রকমের লাল হয়ে গেছে। ঘোলাটে চোখ দুটো দিয়ে যেন রক্ত ঝরে পড়বে। এক প্রকার উন্মাদের মতো ছটফট করছে। অনু এগিয়ে আসতে নিলেও তার হাত শক্ত করে ধরে গাড়ির ডোর খুলে ধাক্কা দিয়ে বের করে দিল। অনু ধপ করে মাটির উপর হাঁটু ভেঙে এসে পড়ল। রিক্কি আর কোনো দিকে না তাকিয়ে দ্রুত ড্রাইভিং সিটে বসে হাই স্পিডে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে গেল। কালো রঙের গাড়িটা চোখের আড়াল হতেই অনু উঠে হাঁটুতে লেগে থাকা ধুলো ঝেড়ে সোজা হয়ে দাঁড়ালো। মাথা উঁচু করে মেঘালয় আকাশের দিকে তাকিয়ে হঠাৎই শব্দ করে হেসে উঠল। ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া রক্তের অংশ মুছে হাসতে হাসতে বলে উঠল, ফাইনালি দ্য গেম ইজ অন। আমি খুব শীঘ্রই তোর কাল হয়ে আসছি ডক্টর লিউয়ান, ওরফে মাই সুইট কিউট জিজু। নিউ ইয়র্ক সিটি, যাকে বলা হয় দ্য সিটি দ্যাট নেভার স্লিপস, তার ব্যস্ত রাস্তা, আকাশচুম্বী অট্টালিকা, ঝলমলে লাইট এবং শহরের প্রতিটি কোণে আলাদা আলাদা গল্পের সাথে যেন জীবনের সেলফ। শহরের প্রাণ কেন্দ্র ম্যানহাটন। এখানে হরেক ধরনের মানুষ, দ্রুতগামী গাড়ি, ব্যস্ত সাবওয়ে, ট্রেন আর সব মিলিয়ে এক অদ্ভুত কোলাহল। কিন্তু এই শহরের মধ্যেও আছে নিস্তব্ধ ও সবুজ স্বর্গ সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্কের বিস্তীর্ণ সবুজ এলাকা, লেক, ছোট পাহাড়, রক গার্ডেন, বাগান আর খোলা মাঠ। এটি শহরের কোলাহলের মধ্যেও শান্তির নিখুঁত অভয় আরণ্য। পার্কের মধ্যে দৌড়ানো মানুষ, হাঁটাহাঁটি করা জোড়া জোড়া এবং হালকা বাতাসে দুলতে থাকা গাছের পাতার শব্দ, সব মিলিয়ে একটি রোমান্টিক ও শান্ত আবহ তৈরি করে। সন্ধ্যার পর লেকের জলে নক্ষত্রের প্রতিফলন ও দূরের শহরের লাইটের ঝলক তাদের দৃশ্যকে আরও জাদুকরী করে তোলে। পার্ক থেকে কিছু মিনিটের দূরে ম্যানহাটনের সেন্ট্রাল পার্ক ওয়েস্ট এলাকায় অবস্থিত এক বিলাসবহুল প্যান্ট হাউস। এটি একটি আকাশচুম্বী বিল্ডিংয়ের সর্বোচ্চ তলায়, যেখানে বড় জানলা দিয়ে পুরো পার্কের ভিউ দেখা যায়। ভিতরে মার্বেল ফ্লোর, আধুনিক ফার্নিচার, আরামদায়ক সোফা এবং ছোট ল্যাম্পের নরম আলো, সব মিলিয়ে বিলাসবহুল অথচ শান্ত পরিবেশ। বাইরের লাইট, লেকের প্রতিফলন এবং শহরের স্কাইলাইন সব মিলিয়ে প্যান্ট হাউসকে এক অনন্য স্থান বানায়। প্রাইভেট লিফট, নিরাপত্তা গার্ড এবং বারান্দার বিস্তীর্ণ স্থান এটিকে সম্পূর্ণ নিরাপদ ও গোপন রাখে। সেই প্যান্ট হাউসের নিরিবিলি ট্যারেসে একা দাঁড়িয়ে আছে অরি। রাতের অচেনা ও একটু চেনা শহরটা আলোয় ঝলমল করছে, অথচ এত এত আলোর মাঝেও সে শুধুই অন্ধকার দেখতে পাচ্ছে। বাংলাদেশে থাকাকালীন একটু হলেও আশা ছিল সে এই কারাগার থেকে মুক্তি পাবে, কিন্তু এখন সে আশাটিও নেই মনের মাঝে। এই অচেনা শহরে তার আপন মানুষ বলতে কেউ নেই। সে এই নরকের জীবন থেকে আদৌ কখনো মুক্তি পাবে কিনা জানা নেই, কিন্তু সে নিজের প্রাণ দিয়ে হলেও চেষ্টা করে যাবে। মুক্ত পাখির মতো ওই দূর আকাশে উড়ে যাবে। সেখানে লিওয়ান নামের কোনো অভিশপ্ত পুরুষের কোনো অস্তিত্ব থাকবে না। এসব ভাবতেই পেটের উপর শক্ত হাতের অস্তিত্ব ও উন্মুক্ত কাঁধের উপর গরম নিঃশ্বাস ফেলার অস্তিত্ব অনুভব করল। তার পরনে ছিল সাদা লেডিস জিন্স ও হাতা গলাবিহীন সাদা রঙের শর্ট টিউব টপস। পেছনে চেইন রয়েছে। পোশাক চেঞ্জ করার সময় বা পরার সময় যেন হাতের ব্যথা না লাগে, এই জন্য লিওয়ান তাকে অনেকগুলো গলা হাতাবিহীন ছোট ছোট পোশাক এনে দিয়েছে। এতে অবশ্য অরির একটু হলেও সুবিধা রয়েছে। ডান হাতের আর্ম স্লিপ খুলতে হয় না তাকে, এবং হাতটা নাড়াতেও হয় না। লিওয়ানই তার সব কিছু করে দেয়। সকালে সে ভর্তা ভাতের কথা বলার পর লিওয়ান নিজ হাতে তাকে 7 রকমের ভর্তা বানিয়ে গরম গরম ভাত খাওয়ায়। অরি বুঝতে পারছে না হঠাৎ করে এমন পরিবর্তনের আসল উদ্দেশ্যটা কী, কিন্তু সে জানে এই ভালো রূপ দেখানোর পিছনে নিশ্চয়ই কোনো ঘাপলা রয়েছে। অরি এসব ভাবতে ভাবতে অনুভব করে লিওয়ান তার টপস ভেদ করে কোমল স্থানে হাত রেখেছে। সে মনে মনে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে চট করে ঘুরে পিছনে তাকায়। লিওয়ান দুষ্টু হেসে অন্য হাতে অরির কোমর চেপে ধরে কাছে নিয়ে এসে ফিসফিসিয়ে বলল। আর ইউ ইন পেইন? অরির শরীর রাগে জ্বলে উঠল। এই লোকটা তাকে ইচ্ছে করে ব্যথা দিয়েও আবার ঢং করে জিজ্ঞেস করে, তুই কি ব্যথা পাচ্ছিস? তাকে কি মানুষ মনে করে না এই অসভ্য লোকটা? ইচ্ছে তো করছে এরে এখন এই উঁচু টেরেস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে জিজ্ঞেস করতে, আপনার কি ব্যথা লাগলো?
মনের ইচ্ছে মনের মাঝে চেপে রেখে সরে যেতে লাগলো, কিন্তু তাকে না ছেড়ে উল্টো তার ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরল। লিওয়ানের অবাধ্য হাত অরি নরম ত্বকে এলোমেলোভাবে বিচরণ করতে লাগলো এবং গভীরভাবে তার টেডি বিয়ারের কোমল ঠোঁটের স্বাদ গ্রহণ করতে লাগলো। অরি বাম হাত দিয়ে লিওয়ানের শক্ত বুকে ধাক্কা দেয়, কিন্তু লিওয়ানের দানবের মতো শরীরের কাছে তার ছোট্ট হাতের ধাক্কাটা কিছুই নয়। সে এবার লিওয়ানের ডান কান টেনে ধরে খামচি দেয়, মাথার চুলও শক্ত করে টেনে কয়েকটা ছিঁড়ে নেয়, তবুও তাকে ছাড়ল না। অরি এবার লিওয়ানের বুকের কাছে টি শার্ট খামচে ধরে জোরে ঠোঁটে কামড় বসিয়ে দেয়। হঠাৎ এমন হওয়ায় লিওয়ান হক চকিয়ে তার ঠোঁট জোড়া ছেড়ে দিল। অরি বাম হাতে নিজের ঠোঁট মুছতে মুছতে লিওয়ানের দিকে তাকিয়ে দেখল ওনার নিচের ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। লিওয়ান অরিকে ছেড়ে দিয়ে বৃদ্ধা আঙ্গুল দিয়ে নিচের ঠোঁটের রক্ত মুছে বলল, তোকে আমি আদর দেই আর তুই কিনা আমাকে কামড় খামচি গুঁতা দিস? এটা কেমন কথা? তুই কি জানিস না আদরের বিনিময়ে আদরই দিতে হয়? অরি খ্যাক করে বলল, না, জানি না। আমি শুধু জানি কষ্টের বিনিময়ে কষ্ট, আঘাতের বিনিময়ে আঘাতই দিতে হয়। লিওয়ান ভাবুক হয়ে বলল, ঠিক আছে, তাহলে এই যে আমাকে ব্যথা দিলি না, তার বিনিময়ে তোকেও একটু ব্যথা দেব, তবে সেটা অবশ্যই সুখময় যন্ত্রণা হবে। বলেই সে অরিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পাজা কোলে তুলে নিয়ে রুমের দিকে যায়। এখন নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন এলাকায় মধ্যরাত। বিশাল প্যান্ট হাউজের একটি রুমের বেডের উপর শুয়ে থেকে ব্যথায় কাতরাচ্ছে অরি। আর্ম স্লিপ খোলা, সাদা মোটা ব্যান্ডেজ করা হাতের ক্ষতস্থান থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে নরম বালিশের উপর। লেওয়ানা হন্তদন্ত হয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসে তার পাশে বসে ধীরে ধীরে ব্যান্ডেজ খুলে দিল। গুলি লাগা ক্ষতস্থান থেকে রক্ত মুছে আবার ড্রেসিং করিয়ে দিল। অরির কান্নারত মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বারবার করে বলেছি হাত একদম নড়াবে না, যা করার বাম হাত দিয়ে করবি, কিন্তু না, যেটা করতে বারণ করলাম ওইটাই করলি। এখন কষ্টটা হচ্ছে কার? অরি কালো রঙের কমফোর্টার বুকের কাছে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সেটা দেখে দাঁতের দাঁত চেপে বসে থেকে নতুন করে ব্যান্ডেজ করে দিল। আগের মতো নরম তুলতুলে ছোট বালিশের মাঝে হাতটা রেখে দিয়ে উঠে দাঁড়ায়। কোমরে কালো তোয়ালে পেঁচিয়ে রাখা অবস্থায় রুম থেকে বেরিয়ে গেল এবং ফিরল হাতে করে একটি ট্রে নিয়ে। ফ্লোর থেকে নিজেরও অরের পোশাক তুলে সোফার উপরে রেখে দিল। কাবার থেকে হাতা ও গলাবিহীন একটি ইনার নিয়ে এসে অরিকে পরিয়ে দিয়ে পেছন থেকে চেন লাগিয়ে দেয়। বালিশের পাশ থেকে আর্ম স্লিপ নিয়ে সেটাও সযত্নে হাতে পরিয়ে গলায় বেঁধে দিল। অরিকে তুলে পিছনে বালিশ দিয়ে তাতে হেলান দিয়ে রেখে সে পাশে বসল। ভেজা চোখ মুখ মুছে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে ধীর কণ্ঠে বলল, সরি টেডি বিয়ার, আবারও তোকে হার্ট করে ফেললাম, কিন্তু এতে আমার দোষটা কোথায় বল? তোকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, বারবার ইচ্ছে করে আমার ব্যক্তিগত পুতুলটাকে আদর করে দিই, আর খুব বাজেভাবে আদর করতে ইচ্ছে করে। 30 বছরের ক্ষুধার্ত প্রাণী আমি, সেখানে তোর মতো রসমালাই সামনে রেখে না খেয়ে থাকি কিভাবে বল? তুই তো ছোটবেলা থেকেই জানিস আমার একটুতে কোনো কিছুই পোষায় না, যেটা চাই ওটা তৃপ্তি সহকারে আমি নিতে পছন্দ করি। তবু তোর কথা ভেবে আজ প্রথম জেন্টলম্যান হওয়ার চেষ্টা করেছি, কিন্তু পুরোপুরিভাবে হতে পারিনি। মাঝপথে এসে আবার কন্ট্রোললেস হয়ে অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছি, তার জন্য সরি। লিওয়ানের কথাগুলো শুনে মনে মনে তার ছেলের হাসি দিল অরি, কিন্তু বাইরে তেমন কিছু না বলে চুপচাপ চোখ দুটো বন্ধ করে হেলান দিয়ে শোয়া হয়ে বসে থাকলো। তেল দেওয়া বেনি গাঁথা চুল একপাশে ঝুলে রয়েছে। বিকেলে তার মাথায় তেল দিয়ে নিজ হাতে বেনি করে দিয়েছিল। লিওয়ান পাশে রাখা গোল টেবিলের উপর থেকে ট্রে নিয়ে সামনে বিছানার উপর রাখলো। চিকেন স্যুপের বাটি হাতে নিয়ে 1 চামচ ধোয়া ওঠা গরম গরম স্যুপ তুলে ফু দিয়ে অরির সামনে ধরে বলল, স্যুপ খেয়ে নে, তারপর পেনকিলার খেতে হবে। অরি চট করে চোখ মেলে বাম হাত দিয়ে এক ঝটকায় ট্রে সহ বাটি নিচে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং চেঁচিয়ে বলে উঠল, এসব দরদ দেখানোর নাটক বন্ধ করুন। আমি আর নিতে পারছি না এসব। আপনি একটা কাজ করুন, বিষ এনে দিন আমায়, সেটা খুশি মনে খেয়ে নিব। তবু মুক্তি চাই আমার, এই নরক যন্ত্রণা থেকে রেহাই দিন আমায় দয়া করে। বলেই শব্দ করে কান্না করে দিল অরি। লিওয়ান গম্ভীর মুখে ফ্লোরে ভেঙে যাওয়া কাচের বাটির দিকে তাকিয়ে থেকে বলল, মুক্তি? আমার কাছ থেকে মুক্তি পেতে চাস, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনার কাছ থেকে মুক্তি পেতে চাই আমি। ঠিক আছে, তোকে মুক্তি দেব, তবে তার বিনিময়ে কিছু দিতে হবে আমায়। লিওয়ানের কথা শুনে চোখের পানি মুছে তাচ্ছিল্যের সুরে বলল, নতুন করে আর কি দেব আমি? সবকিছু তো ছিনিয়েই নিয়েছেন। এখন যদি কিছু থেকে থাকে তাহলে এই দেহে প্রাণটাই আছে। লিওয়ান এবার অরির চোখে চোখ রেখে বলল, তোর প্রাণ নিয়ে কি হবে আমার? বরং তোর পরিবারের প্রাণ নেব। আগে ওই বিচ্ছু শালি সাহেবার, তারপর তোর পাপার, তারপর তোর কিউট মাম্মার। অরির দুনিয়া ঘুরে উঠল। তার বুকটা ফেটে যাচ্ছে। এই লোকটা এমন কেন? এর মাঝে কি হৃদয় নেই? কষ্ট হয় না?
পাষাণ মানুষরা মনে হয় এমনই হয়। তাকে চুপ থাকতে দেখে লিওয়ান বাঁকা হেসে বলল, কি হলো বেবি জান, চুপ কেন? কিছু তো বলো, আমার থেকে মুক্তি চাও না?